আমি অনির্বাণ স্যার তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা অধ্যায়টির দ্বিতীয় দিনের ক্লাস নিচ্ছি। তো আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের উপর নির্ভর করে। দেখো, আমরা যদি বইয়ে চলে যাই সেখানে আমরা দেখতে পাবো পাখিরা গাছের শুকনো ডাল, পাতা এই সব দিয়ে গাছে বাসা বানায়। কোনো কোনো পাখি আবার ডালপালা দিয়ে গাছে বাসা বানায়। এরা বাসা বানায় বাড়ির ঘুলঘুলিতে, কড়ি বর্গার ফাঁকে বা বাড়ির আনাচে কানাচে। কিন্তু বাসা বানানোর উপকরণ কিন্তু প্রতি মুহূর্তেই তারা জোগাড় করে গাছ থেকে। কোনো প্রাণী আবার গাছে বাসা না বানিয়ে কেবল আশ্রয় নেয় গাছের ডালে। কেউ আবার বাসা বানাতে পারে না, থাকে গাছের কোটরে। কেবল পাখি নয়, কাঠবিড়ালি, মাকড়সা, পিঁপড়ের মতো আরও অনেক প্রাণী আছে যারা গাছেই থাকে। এদের মধ্যে কেউ বাসা তৈরি জিনিসপত্র সংগ্রহ করে গাছেই বাসা বানায়, আবার কেউ বাসা বানাতে না পেরে গাছেই থাকে। যেমন দেখো, আমরা বাদুরকে যদি লক্ষ্য করি তাহলে বাদুর গাছের ডালে ঝুলে থাকে। তাহলে দেখো, এখানে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে আমরা যদি যাই, আমরা কাক বা বিভিন্ন পাখিদেরকে কিন্তু আমরা গাছের মধ্যে বাসা বানাতে দেখি। বাবুই পাখি নিজের বাসা নিজেই তৈরি করে। তাহলে প্রত্যেকটা প্রাণী তার থাকার বাসা কিন্তু তারা নিজেদের মাধ্যমে তারা কিন্তু তৈরি করে নেয়। দেখো, এখানে আমরা যে প্রত্যেকটা যে প্রাণী পাই তারা কিন্তু তাদের বাসস্থান, মানে তাদেরকে বাঁচবার জন্য তাদেরকে বাসস্থান তৈরি করতে হয়। সেই বাসস্থান তৈরি যদি না করে তাহলে কিন্তু সেই সব প্রাণীদের বেঁচে থাকাটা খুব মুশকিল। তাহলে প্রত্যেকটা প্রাণীকে তাদের বেঁচে থাকার জন্য তাদের বাসা তৈরি করতে হয়। এরপরে দেখো, আমরা খুব সহজে বলতে পারি যে দেখো, এখানে দেওয়া আছে যে বলছে তোমার বাড়ি বা স্কুলের আশেপাশে গাছগুলো খুব ভালো করে লক্ষ্য করো। কি কি প্রাণী সেখানে বাস করছে সেটা দেখো। কিভাবে তারা গাছের নানান অংশ ব্যবহার করে তাদের বাসা বানিয়ে তা তুমি দেখতে ভুলো না। মানে তোমাকে লক্ষ্য করতে বলছে যে তোমার বাড়ির পাশে কোনো গাছ যদি থাকে সেই গাছে কোন কোন প্রাণী বাসা তৈরি করছে সেটা একটা তালিকা তৈরি করতে বলেছে। দেখো, এই তালিকা যদি আমি তৈরি করি খুব সহজভাবে, দেখো তোমাদের বইয়ে দুটো তালিকা দেওয়া আছে। কি তালিকা? প্রাণীরা যেসব গাছ থেকে বাসা তৈরির জিনিসপত্র জোগাড় করে তাদের তিনটা পার্টে ভাগ করা আছে। কোন প্রাণী কোন উদ্ভিদে বাসা বাঁধে, কিভাবে বাসা তৈরি করে। দেখো, প্রথম পয়েন্ট যদি যাই, চড়াই, শালিক বা এই জাতীয় কোনো পাখি আমরা বলতে পারি। এরা কি করে? ডালপালা আছে এমন যে কোনো গাছে কিন্তু বাসা বাঁধে। কিভাবে বাসা তৈরি করে? গাছের যে ছোট ছোট ডাল থাকে সেই ডালগুলো, শুকনো ডালগুলোকে সাজিয়ে দিয়ে বাসা তৈরি করে। তারপরে দেখো লাল পিঁপড়ে, যেটাকে আমরা বলি নালসে। এরা কি করে? যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছ, সেখানে উদ্ভিদ তারা বাসা তৈরি করে। গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে। তাহলে এখানে দেখো আমাদের এই দুটো খুব সুন্দর করে দেওয়া আছে। এবার আমরা বলতে পারি বাবুই পাখি। দেখো, বাবুই পাখি আমরা যদি যাই, বাবুই পাখি আমরা দেখতে পাই, ঠিক আছে? বাবুই পাখি আমরা দেখতে পাই, সেখানে আমরা বলতে পারি যে বাবুই পাখি বেশিরভাগটাই আমাদের যে খেজুর গাছ থাকে বা খেজুর গাছ যুক্ত যেসব বড় বড় গাছ, কুল গাছ বা আম গাছ, বা আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে জঙ্গলে যেসব গাছগুলো আমরা দেখতে পাই উঁচু ধরনের, সেসব গাছে তারা কিন্তু বাসা বাঁধে। তাহলে আমরা বলতে পারি যে ছোট ডাল এবং ছালের অংশগুলি বুনে নিয়ে বাসা তৈরি করে। কারণ বাবুই একমাত্র আছে যে পাখিটার বাসা খুব সুন্দর দেখতে হয় এবং তারা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে, ঠিক আছে? তারপরে দেখো, আমরা বলতে পারি কাঠবিড়ালি। দেখো, কাঠবিড়ালি আমরা প্রতিনিয়ত দেখতে পাই। কাঠবিড়ালি ক্ষেত্রে যদি আমরা যাই, আমরা খুব সহজে বলতে পারি ছোট ডালপালা যুক্ত গাছে। এবং আমরা বলতে পারি যে ছোট ডাল, দেখবে অনেক সময় ছোট ছোট তুলো আমরা দেখতে পাই, তুলো, দড়িরাস, নরম গদি করার মতো বাসা তৈরি করে তারা কিন্তু সেখানে বসবাস করে, ঠিক আছে? সেটাকে আমরা দেখতে পাই। তো এরকম প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো দেখো, এর পরের পয়েন্ট যদি চলে আসি, গাছ যখন থাকার জায়গা, তো গাছে কারা কারা থাকে? কাক থাকে, বাদুর থাকে, কোকিল থাকে, আমরা বাঁদর বা বানর বলি, তারা বাস করে। তো দেখো, এখানে আমরা খুব সহজে বলি কোন উদ্ভিদে বাসা বাঁধে। দেখো, কাককে যদি আমরা যাই,
খুব সহজভাবে যদি বলি, আমাদের বাড়ির সামনে যদি আম গাছ থাকে বা জাম গাছ থাকে বা লিচু গাছ থাকে, ঠিক আছে, বৃক্ষ জাতীয় যেসব গাছগুলো থাকে, অর্থাৎ আমরা বলতে পারি ছোট ডাল পাতাযুক্ত গাছে, ছোট ডাল পালাযুক্ত বলতে গেলে গাছ কিন্তু এখানে কিন্তু বললে হবে না, ছোট ডালপালা বলতে গেলে দেখবে একদম যদি লক্ষ্য করি সেখানে গাছগুলো কিন্তু বড় বড় হয়, ডালপালাগুলো যেখানে মোটামুটি একটু ছোট ছোট করে থাকে সেখানে তারা কিন্তু বাসা তৈরি করে। এবং বড় বড় গাছের যে ডালের টুকরো থাকে সেগুলোকে তারা খুঁজে খুঁজে বার করে এবং সেগুলোকে সাজিয়ে নিয়ে পরপর সাজিয়ে নিয়ে বাসাটা তৈরি করে, যাতে খুব সহজে তারা বাসাটা ভালোভাবে তৈরি করে থাকতে পারে। এবং দেখবে অনেক সময় যে রাস্তাঘাটে দেখবে অনেক সময় আমরা টুকরো টুকরো গাছের ডাল পড়ে থাকে, সেই সব টুকরো টুকরো ডালগুলোকে তারা নিয়ে গিয়ে বাসা তৈরির কাজে লাগায়। তো দেখো তারপরে আমরা আসছি, তাহলে আমরা বলতে পারি ডালপালা আছে এমন যে কোনো গাছে তারা কিন্তু বাসা তৈরি করতে পারে। এবার দেখো নেক্সট আমরা বললাম কি, যে নেক্সট বললাম বাদুর। দেখো বাদুর যদি চলে যাই, বাদুরের ক্ষেত্রে কি হবে, বাদুরের ক্ষেত্রে হবে ঝোপওয়ালা যেসব বড় বড় গাছ থাকে যেখানে খুব সহজে ঝুলতে পারবে সেই সব গাছে গিয়ে বাসা তৈরি করে, ঠিক আছে, সেই সব গাছে গিয়ে বাসা তৈরি করে। নেক্সট দেখো আমরা কি বললাম, নেক্সট বললাম হচ্ছে যে কোকিল। দেখো কোকিলের ক্ষেত্রে যদি যাই, এগুলো বেশিরভাগই ছোট বড় বড় যে সব গাছগুলো থাকে সেখানে কিন্তু তারা কিন্তু বাসা বেঁধে থাকে, ঠিক আছে। তারপরে আসছি বানর, আমি বলেছিলাম বানর বা বাদর, বড় বড় ডালপালাযুক্ত যেসব গাছের ডাল থাকে সেখানে তারা তাদের মতো বাসা তৈরি করে সুন্দর করে বসবাস করে, ঠিক আছে। প্রত্যেকটা প্রাণী তাদের তো নির্দিষ্ট বাসস্থান থাকে, তো সেই বাসস্থানেই বিভিন্ন ধরনের পাখি হোক বা প্রাণী হোক তারা কিন্তু সেখানে বসবাস করতে থাকে। তাহলে আমাদের এই জায়গাটা আশা করি অনেকটাই সুন্দরভাবে হয়েছে। তারপরে দেখো আমরা চলে আসছি, আমরা বাড়িঘর তৈরির জন্য যেভাবে গাছেদের উপর নির্ভর করি। দেখো আমরা বলতে পারি প্রত্যেকটা প্রাণী তার বাসা তৈরি করা দরকার পড়ে। যেমন দেখো আমাদের যে ঘর বাড়িগুলো তৈরি করি সেগুলো যদি আমরা লক্ষ্য করি, তোমার বাড়ির সামনে যদি কোনো বাড়িঘর হয় তাহলে তুমি যদি লক্ষ্য করো দেখবে বাড়ির যে চারপাশে যে দেওয়ালগুলো থাকে সেই দেওয়ালগুলো ইট দিয়ে মোটামুটি একটা গাঁথার পর দেখবে বাঁশ এবং কিছু শাল গাছের বা নারকেল গাছের গাছের যে যে তোমার ডালপালাগুলো যেগুলো থাকে, ডালপালা বলতে গেলে যেগুলোকে আমরা কাঠ বলি, ঠিক আছে, সেই সব কাঠগুলোকে পরপর সাজিয়ে তার উপরে লোহার একটা বেড় পরিয়ে ঢালাই করা হয়, মানে অর্থাৎ আমরা আমাদের বাড়ির ছাদ দিয়ে থাকি এবং পরবর্তীকালে দেখো বৃষ্টির হাত থেকে আমাদের রক্ষা করে। তাহলে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে যদি যাই সেটাই আমাদের এখানে সেটাই বিষয়বস্তু আলোচনা। বলছে প্রাণীরা তাদের বাসা তৈরি বা থাকবার জায়গা খুঁজে পেতে কিভাবে গাছের উপর নির্ভর করে সেটা তো আমরা জানলাম। আমরাও কি আমাদের বাড়িঘর প্রয়োজনীয় আসবাব বা কাজের নানান সরঞ্জাম তৈরির জন্য গাছের উপর নির্ভর করি কি? অবশ্যই নির্ভর করি। যেমন দেখো বলছে পাহাড়ি অঞ্চল যেখানে বেশি ভূমিকম্প হয়, যেমন দেখো আমাদের পাহাড়ি অঞ্চল বলতে গেলে আমরা দার্জিলিং চলে যেতে পারি, সেসব জায়গায় তুমি ডুয়ার্সেও তুমি চলে যেতে পারো। সেখানে তুমি যদি যাও তুমি লক্ষ্য করে দেখবে একটু পাহাড়ি অঞ্চলের দিকে যদি উঠি আমরা সেখানে কিন্তু বেশি কি হয়, সেসব জায়গায় ভূমিকম্প হয়। তো সেই সব যেসব জায়গাতে বেশি ভূমিকম্প হয়, যেমন আমাদের খুব ছোট্ট ভাবে আমরা বলতে পারি জাপান, আমাদের আরেকটি দেশ সেটা হচ্ছে জাপান। সেখানে মানে সেখানে কি হয়, বাড়ি ঘরগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়। কেন? কারণটা হচ্ছে যদি ভূমিকম্প হয়, দেখো আজকে যদি আমাদের বাড়িতে যদি ভূমিকম্প হয় দেখবে বাড়িটা খুব নড়বড়ে নড়বড়ে করে। এবার কি হয়, কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে তো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে পুনরায় কিন্তু তোমাকে নতুন করে কিন্তু বাড়ি তৈরি করতে হবে। কিন্তু কাঠ যদি থাকে, সেই কাঠের যদি হয় তাহলে কি হবে, কি সেই কাঠটাতে তুমি ব্যবহার করতে গেলে সেখানে ভূমিকম্প হলে কাঠ যদি ভেঙে যায় বা কোনোভাবে যদি সেটা নষ্ট হয় তাহলে সেই কাঠটা কিন্তু খুব সহজে ব্যবহার করা যেতে পারে, তাই জন্য ব্যবহার করা হতে পারে। আবার বলতে পারি কাঠের বাড়ি থাকতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবার দেখো এবার বলছে আগেকার দিনে বাড়ি তৈরি করার সময় ছাদের কড়িবর্গা তৈরি করা কাঠ দিয়ে হতো। কড়িবর্গা মিন্স তুমি দেখতে পাবে পুরনো এখন আমাদের এখানে দেখা যায় না, পুরনো যেসব বাড়িগুলো থাকতো একটা কাঠের পাটাতনের মতো করে সেখানে দেওয়া হতো, সেটাকে কড়িবর্গা বলে। তো তারপরে দেখো বলছে অনেক আগে থেকে চাষের কাজে নানা জিনিসপত্র তৈরি হতো কাঠ দিয়ে। অবশ্যই দেখো চাষের কাজ বলতে গেলে লাঙল, ঠিক আছে, সেই লাঙলটা ব্যবহার করা হতো। এখন দেখো সেই জায়গায় লাঙলটায় কাঠের জায়গায় চলে এসছে লোহা আমরা ব্যবহার করছি, অথবা চলে এসছে ট্রাক্টর, সেই ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। তাহলে আগেকার দিনে কিন্তু মানুষরা কিন্তু সেই পুরনো যে কাঠগুলো থাকে সেই সব গাছগুলো মানে শাল কাঠ, বেশিরভাগ শাল কাঠ, কেন আমরা আগের দিনে ক্লাসে জেনেছিলাম যে শাল কাঠ খুব সহজে পচে না, ঠিক আছে, জলে খুব সহজে পচে না, তো সেই ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। তো আমরা বলতে পারি সেখানেও বলতে পারি যে অনেক আগে থেকে চাষের কাজে নানা জিনিসপত্র তৈরি হতো কাঠ দিয়ে। জাহাজ বা গরুর
গাড়ির চাকা তৈরিতে কাঠের ব্যবহার বহুদিনের। দেখো আমরা জাহাজগুলো দেখি বা জাহাজের যে পাটাতনগুলো দেখি, ঠিক আছে, সেই পাটাতনগুলো কিন্তু আমাদের এই কাঠ দিয়ে তৈরি করা হয়। গরুর গাড়ি, তারপর হচ্ছে ঘোড়ার গাড়ি, অথবা আমরা খুব সহজ ভাবে যদি বলি যে রিক্সা, সেই রিক্সাগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। সে কাঠগুলো বহুত পুরনো হয়। দেখো আমাদের বাড়ি ঘরের যে দরজা, জানলা, টেবিল, চেয়ার, খাট, সেগুলো কিন্তু কাঠ দিয়ে ব্যবহার করা হয়। এছাড়া দেখবে বাড়ির যে বিভিন্ন যে শৌখিন দ্রব্য যেগুলো আমরা তৈরি করি, সেগুলো কিন্তু কাঠ দিয়েই আমরা তৈরি করি। তার কাঠের বিভিন্নভাবে আমরা কিন্তু কাঠকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। দেখবে কাঠের গুঁড়িকে অনেক সৌন্দর্য রূপে, সুন্দর সুন্দর শৌখিন দ্রব্য রূপে তৈরি করে সেটা করে অনেকে, সেটাকে আমরা বাড়ি সাজানোর জন্য আমরা ব্যবহার করি। এটা দেখা গেল একটা পার্ট। আরেকটি পার্ট আমরা বলতে পারি কি পার্ট, দেখো প্রত্যেকটা মানুষ কাঠকে কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে। যেমন দেখবে বাড়িতে মারা যে বটি দিয়ে যে সবজি কাটে, সেই সবজির যে বটিটা যেখানে লাগানো হচ্ছে সেটাও কিন্তু কাঠের তৈরি হয়। অথবা আমরা বলতে পারি যে আমাদের বাড়িতে দেখবে অনেক সময় দরজা, বাথরুম বা সেই দরজাগুলো কিন্তু কাঠের তৈরি করা হয়ে থাকে। দেখবে কলকাতায় তোমরা যদি কখনো জাহাজে বা জেটিতে যদি উঠো, তাদের যে পাটাতনগুলো থাকে সেগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। এছাড়া আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আমরা সহজে দেখতে পাই, এখন পরিমাণগুলো কমে যাচ্ছে, দেখবে আমাদের বাড়ির পাশে যে ল্যাম্পপোস্ট গুলো থাকে, গ্রামে গঞ্জের দিকে যদি যাও সেখানে কিন্তু এখনো কাঠের ব্যবহার হয়। আর তাছাড়া রেল লাইনের যে যে দেখবে পাটরি যেটাকে আমরা বলি, সেই পাটরির মধ্যেও কিন্তু কাঠের ব্যবহার থাকে। এখন পরিমাণগুলো কমে যাচ্ছে, কারণ ব্যবহারটা সেখানে চলে আসছে একদম ঢালাই সিমেন্টিং লোহা দিয়ে সেটাকে যাতে তৈরি করা হয়, যাতে অনেকদিন টিকতে পারে, সেই রূপে কিন্তু কাজ করা হচ্ছে। এছাড়া দেখো তোমাদের বইয়ে কিছু পয়েন্ট দেওয়া আছে। দেখো বলছে গুড়ি, বলছে গাছের কোন অংশ, দেখো কোশ্চেনের ক্ষেত্রে যদি যাই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। বলছে আমাদের রোজকার জীবনে বাড়িঘর তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরির জন্য কোন কোন ক্ষেত্রে গাছের বিভিন্ন অংশের ব্যবহার করা হয়। দেখো আমরা গুড়ি দেওয়া আছে, গুড়ি যদি বলি আমরা শাল গাছের গুড়ি ব্যবহার করি। সেই শাল গাছের গুড়িকে সুন্দর করে কেটে, একদম ভালোভাবে কেটে, সেই কাঠ দিয়ে জানলা, দরজা, ল্যাম্পপোস্টের খুঁটি, বিভিন্ন বাড়ির যে আসবাবপত্রগুলো সেগুলো তৈরি করা হয়। তারপর দেখো দেওয়া আছে গাছের নাম দেওয়া আছে তাল গাছ। তাল গাছের আমরা কি ব্যবহার করি, দেখো তাল গাছের পাতা আমরা ব্যবহার করি। তাল গাছের পাতা আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করি, দেখবে তাল গাছের পাতা আমাদের হাত পাকা যে তৈরি হয়, সেই হাত পাকা তৈরিতে ব্যবহার করা হয়। তারপর দেখো চলে আসছি ফল। দেখো ফল আমরা বিভিন্ন গাছ থেকে পাই, আম, জাম, লিচু, ঠিক আছে, কমলা লেবু, ঠিক আছে, এইসব জায়গা থেকে। তার মানে কেন ফলটা কেন কি রূপে, ফলটা কেন আমরা খাদ্য রূপে ব্যবহার করা হচ্ছে। দেখো আরেকটি গাছের অংশ আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, নারকেল গাছ। নারকেল গাছের যে ফলটা থাকে, ঠিক আছে, কচি অবস্থায় যখন থাকে তখন আমরা ডাব রূপে, খাদ্য রূপে গ্রহণ করি। যখন একটু কচি থেকে সেটা যখন সবুজ থেকে সেটা যখন বাদামি কালারে চলে আসে, তখন সেটাকেও আমরা কিন্তু নারকেল রূপে ব্যবহার করি। দেখবে আমাদের বাড়িতে বিভিন্ন রকম রান্না করতে অথবা নাড়ু তৈরি করতে কিন্তু এই নারকেলটা ব্যবহার করা হয়। এবার দেখবে নারকেল আমি তো ফল রূপে বললাম, এছাড়াও নারকেল গাছের যে পাতা থাকে সেই পাতাটাও আমরা কিন্তু ব্যবহার করি। দেখবে যে পাতা থাকে সেই পাতাটাকে ছাড়িয়ে দিয়ে একটা লম্বা কাঠি পাওয়া যায়, সেই কাঠিগুলো যেটাকে আমরা বলি ঝাঁটার কাঠি, সেই ঝাঁটার কাঠিও তৈরি করতে কিন্তু এই নারকেল গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো আমরা বিভিন্ন রূপে গাছ কিন্তু পাচ্ছি, আরো প্রচুর উদাহরণ পেতে পারি। যেমন দেখো আমরা বলতে পারি আম গাছ, তো আমরা যেমন বললাম সেরকমই আম গাছ ছাড়াও আমাদের বাড়িতে দেখবে যে নিম গাছ ব্যবহার করা হয়, নিম গাছের ফল ব্যবহার করা হয়, নিম গাছের পাতা ব্যবহার করা হয়, নিম গাছের নরম কাণ্ডটা ব্যবহার করা হয়। কি রূপে ব্যবহার করা হয়, নিম পাতা, আমরা অনেকে নিম পাতা খাদ্য রূপে খাই, নিম পাতা বেটে অনেকে আমরা মুখে লাগাই, তাহলে নিম পাতা এখানে অ্যান্টিসেপ্টিক রূপে কাজ দিচ্ছে। নিম ফলও আমরা অনেকে খাই। তার মানে দেখো প্রত্যেক নিম পাতাকে দেখবে আমরা অনেক সময় বইয়ের মধ্যে অথবা বাড়িতে যে চাল যদি অনেকদিন রাখা হয় সেই চালের মধ্যেও কিন্তু নিম পাতা দেওয়া হয় যাতে সেখানে পোকা না ধরে। তাহলে প্রত্যেকটা অংশ বিভিন্ন যে গাছগুলো আছে সেই গাছগুলো আমরা এখানে ব্যবহার করি। যেমন দেখবে অনেকের বাড়িতে দেখবে চা গাছের গুড়ি থাকে, সেই চা গাছের গুড়িটা দেখবে একটা সুন্দর কাঁচ দিয়ে মানে একটা টেবিল তৈরি করা হয়, যেখানে ছোট্ট একটা টেবিল দেখবে খুব সুন্দর দেখতে লাগে। তাহলে দেখো প্রত্যেকটা উদ্ভিদ আছে বা যেটাকে আমরা গাছ বলতে পারি, সেই সব গাছগুলোর কোনো না কোনো অংশ আমরা প্রতিনিয়ত সুন্দর করে শৌখিন রূপে অথবা খাদ্য রূপে অথবা বাড়ির আসবাবপত্র রূপে তৈরিতে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবার দেখো এর পরের পার্টটা আমরা চলে আসছি, খুব সুন্দরভাবে যদি চলে আসি, দেখো বলছে জামা কাপড় জন্য গাছের ওপর নির্ভর করতে হয়। দেখো কি বলছে, দর্জির দোকান বা বাড়ি থেকে সুতির কাপড় বা সুতির জামার একটা টুকরো জোগাড় করো,
করলাম। ওই কাপড়ের টুকরোটাকে খুব ভালো করে লক্ষ্য করো, করলাম। কি মনে হচ্ছে দেখো, ওই টুকরোটাকে যদি আমি একটু যদি ভালো করে লক্ষ্য করি, যে কোনো যে ধারটা দিয়ে আমি তাকে কেটেছি সেই ধারটাকে যদি আমি একটু ঘষি, ঠিক আছে, বা দেখবে তোমার বইয়ে দেখো বলছে ওই কাপড়ের টুকরোর যে কোনো একটা ধার ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে কাপড়ের টুকরোটার ধার থেকে আলগা সুতো বেরিয়ে আছে। দেখবে বাড়িতে যখন তুমি এটা তুমি তোমার নিজের বাড়িতেই পরীক্ষা করতে পারবে। দেখবে মাকে বলবে, মা আমাকে একটু সুতো দাও, তুমি সুতোটাকে নিয়ে কাটো, দেখো তার মধ্যে রোয়া রোয়া লেগে থাকে। এবার সেই রোয়ার কথাটা এখানে বলা হচ্ছে, বলছে যদি না বেরিয়ে থাকে তবে একটা পিন বা সুচের সাহায্যে কাপড়ের টুকরো থেকে সুতোটা বার করে নাও। খুব সহজে আমরা করতে পারি। ওই সুতোটাকে টেবিলে রাখো, সুতোটার এক প্রান্ত দেখো, এক প্রান্ত যেদিকে আমরা লক্ষ্য করছি, যেমন ছবিতে তোমার বইয়ে দেওয়া আছে, বলছে দেখানো আছে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরো, চেপে ধরো, বলছে অন্য প্রান্তটি সুতোর দৈর্ঘ্য বরাবর নখ দিয়ে ঘষতে থাকো। খুব সহজে আমরা ঘষতে পারি। সুতোর যে প্রান্তে নখ দিয়ে ঘষছিলে দেখবে সেখান থেকে সুতোর সরু সরু অংশ বেরিয়ে পড়ছে। তাহলে সেটা কি, এটাই আমাদের এখানে জানতে হবে। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে সূচে যখন আমরা সুতো পড়াতে যাই দেখবে তখন কিন্তু তুমি কিন্তু এটা লক্ষ্য করতে পারবে। দেখবে সুতো ঢুকাতে যাই, ঢুকতেই পারছি না, ছোট ছোট পাতলা পাতলা রোয়া লেগে থাকে। তো আমরা বারবার করে সূচের যে সুতো থাকে সেখানে প্রবেশ করাতে বারবার করে কিন্তু ব্যর্থ হই। তাহলে সুতোর যে প্রান্তটা সূচে ঢুকানোর চেষ্টা করছিলাম সেই প্রান্তটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সেখানে সুতোর সরু সরু অংশ আমরা সেখানে দেখতে পাবো। তো সুতোর এই সরু সরু অংশগুলো কি, সেই অংশটা হচ্ছে তন্তু। তাহলে কাপড় থেকে সুতো, সুতো থেকে তন্তু, তাহলে আমরা বলতে পারি তন্তু কোথা থেকে পাচ্ছি। তাহলে তন্তু আমরা গাছ থেকে পাই। কোন গাছ থেকে পাই পেতে পারি, আমরা পেতে পারি কার্পাস, শিমুল, এসব গাছ থেকে পেতে পারি, ঠিক আছে। এবার দেখো বলছে প্রাণীদের থেকে পাওয়া তন্তুগুলোর কথা আমাদের বলা হচ্ছে। বলছে সুতির জামা কাপড় তৈরি হয় যে তন্তু থেকে, সেটা পাওয়া যায় তুলো গাছ থেকে। তার মানে কার্পাস গাছের কথাই বলা হচ্ছে। এছাড়াও এখন কৃত্রিমভাবে তৈরি অনেক তন্তু থেকেও কাপড় তৈরি করা হচ্ছে। তবে শুধু যে জামা কাপড় তৈরি করার জন্য তন্তু লাগে তা নয়, তন্তু দিয়ে তৈরি করা হয় দড়ি। যেমন দেখো আমরা নারকেলের দড়ি, যেটাকে আমরা সুত্তি দড়ি বলি, সেগুলো তৈরি করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য বস্তা বা ব্যাগও তৈরি করা হয়। চটের বস্তা আমরা পাই, সেটা পাটের তন্তুতে তৈরি করা হয়। চটের বস্তা যদি খুব সহজে আমরা দেখি, তো এখন সেই চটের বস্তারটা আমরা যদি খেয়াল করি, সেখানে পাটের বদলে কৃত্রিম তন্তু দিয়ে বস্তা তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে, এটা আমরা পেয়ে থাকি। এবার দেখো এর পরে দেখো একটা কথা বলছে, দেখো প্রতিনিয়ত আমরা যে ব্যবহার করি, দেখো তন্তু আমাদের এখানে বলছে কি না, তন্তুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিক মিন্স যে উদ্ভিদ বা প্রাণী থেকে আমরা পেয়ে আসছি। উদ্ভিদ মানে আমরা এখানে ভাগ যদি করি, কার্পাস, পাট, শন থেকে পেয়ে থাকি। আর প্রাণী যদি বলি, বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো থাকে তাদের যে লোম বা রেশম বা পশম, সেগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়। আর কৃত্রিম বলতে গেলে আমরা এগুলো কৃত্রিমভাবে পেয়ে থাকি, যেটাকে আমরা পলিয়েস্টার বলি, রেয়ন বলি, রাইলন বলি, লাইনন, ঠিক আছে, উচ্চারণটা কিন্তু রাইলন না, লাইনন, ঠিক আছে, এগুলো আমরা পেয়ে থাকি। তো আরো আছে, আমাদের এই তিনটাই আমরা বেশি ব্যবহার করা হয়, তাই এই তিনটা সম্বন্ধে আমি তোমাদেরকে জানালাম। দেখো এরপরে দেখো বলছে জামা কাপড় তৈরি করার জন্য গাছ কিভাবে সাহায্য করে। দেখো আমরা জামা কাপড় তৈরি করার জন্য তো উদ্ভিদকেই ব্যবহার করি, তো সেটাকে কিভাবে ব্যবহার করি সেটাই আমাদের এখানে 5টা উদ্ভিদের নাম দেওয়া আছে। সেই উদ্ভিদের নাম নিয়ে তোমাদেরকে আমি আজকে আলোচনা করছি। দেখো কার্পাস, কার্পাসটা বলছে উদ্ভিদের কোন অংশ থেকে। উদ্ভিদের যে আমরা যে উদ্ভিদ যে পাই, দেখবে কার্পাস গাছে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, গাছটার মধ্যে বীজ থাকে, সেই বীজের যে আবরণ থাকে, সেই আবরণের রোম থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। তো এটা দিয়ে কি কি আমরা তৈরি করতে পারি বা কিভাবে কাজে লাগানো হয়, উত্তর একই। দেখো জামা কাপড় তৈরি করতে পারি। এছাড়া আমাদের যে বাড়িতে যে বিছানায় শুই তার যে গদি, তোষক এবং বালিশ, ঠিক আছে, আমরা পা বালিশও নিই, সেটাও কিন্তু তৈরি করা হয়ে থাকে। এছাড়া দেখবে আমরা হসপিটাল বা কোনো জায়গায় কেটে গেলে বাড়িতে যে তুলো ব্যবহার করি চিকিৎসার ব্যান্ডেজ তৈরি করার জন্য, সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। তাছাড়া কাগজ শিল্পে ব্যবহার করা, তবে কাগজ শিল্পের ব্যবহারটা খুব কমে গেছে, আগের মতো নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জামা কাপড় তৈরি, গদি, তোষক, বালিশ এবং চিকিৎসার যে ব্যান্ডেজ, সেগুলো আমরা তৈরি করি। পরবর্তীতে দেখো দেওয়া আছে শিমুল, এটাও একই, বীজের আবরণের নোম। তো এগুলো কোথা থেকে আমরা পেয়ে থাকি, কিভাবে কাজে লাগায়, এগুলো আমরা দেখবে যে বাড়িতে যে গদি যে থাকে, সেই গদি, তোষক, বালিশ
বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর কার্পেটগুলো দেখি সেই কার্পেটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এগুলোই আমরা এখনো যা ব্যবহার করি, পরবর্তীকালেও একই জিনিস ব্যবহার করব, সেখানে সেই জায়গাটা কৃত্রিম তন্তু চলে আসছে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি। তারপরে দেখো পাট চলে আসছি। পাট হচ্ছে, পাট গাছ যদি আমরা দেখি তার যে কাণ্ড থাকে সেই কাণ্ডের ছালটা ব্যবহার করা হয় বিভিন্ন বস্ত্র শিল্পের বস্তা তৈরি করতে, ত্রিপল, কার্পেট, পর্দার কাপড়, পাপোশ, দড়ি, বিভিন্ন ধরনের শৌখিন ব্যাগ, এগুলো তৈরি করাতে কাজে লাগে। দেখবে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের হস্তশিল্প মেলা হয়, সেখানে যদি যাও তুমি পাটের অনেক কিছু তৈরি করা অংশ দেখতে পাবে। তাহলে এগুলোই আমরা ব্যবহার করছি। বিভিন্ন ধরনের দেখবে যে বস্তা, থলে, ট্রিপল, কার্পেট, এগুলোই বেশি পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসছি নারকেল গাছ। নারকেল গাছটা কি? দেখো নারকেল গাছের ক্ষেত্রে যদি যাই, দেখো এখানে এখানে আমাকে জানতে হবে আমি কি কি ব্যবহার করছি। আমি যদি নারকেল গাছের ক্ষেত্রে যে নারকেলটা থাকে, মানে সোজা কথায় আমরা যে নারকেলটা পাই, সেই নারকেলটা পাওয়ার সময় দেখবে ফলের মধ্যে যদি খুব ভালো করে লক্ষ্য করো যে আমরা ছোবড়া পাই, ঠিক আছে? সেই ছোবড়াটা কি করে দেখবে অনেক সময় আমাদের যে যে গদি তৈরি করা হয় বাড়ির, সেই গদি তৈরি করার চারপাশের যে অংশগুলো থাকে সেই অংশগুলোতে দিতে, যাতে এই তুলাগুলো বেড়ে গেল সেই গদি থেকে বেরিয়ে যেতে না পারে, সেখানেও ব্যবহার করা হতে পারে। অথবা আমরা বলতে পারি দড়ি তৈরিতে ব্যবহার করি, মাদুর তৈরিতে ব্যবহার করি, পাপোশ তৈরিতে ব্যবহার করি, কার্পেট তৈরিতে ব্যবহার করি। এছাড়া আমরা বলতে পারি যে এই যে নারকেলের দড়ি যে পাই, সেই নারকেল দড়ি কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে দেখো এছাড়া আমরা আবার কি বলতে পারি যে আমাদের বাড়ি যে পূজা পার্বণ যে হয়, সেখানে কিন্তু আমরা নারকেল গাছের ছাল তৈরি করি, ঠিক আছে? আমরা খুব সহজে বলতে পারি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গাছ আছে যেসব গাছগুলো আমরা এখানে কাজে লাগাতে পারি। যেমন দেখো আমরা খুব সহজভাবে যদি যাই, এখানে তো তন্তু সম্বন্ধে আমাদেরকে বলছে, তন্তু সম্বন্ধে এখানে কিন্তু কোশ্চেনটা তোমাকে দেখতে হবে, তোমাকে কি কোশ্চেন চেয়েছে, আমরা কি কোশ্চেন পাচ্ছি। কারণ এখানে জামা কাপড় তৈরি করার কথা বলেছে, এখানে কিন্তু অন্য কোনো কিছু বলেনি। যদি তোমাকে বলতো গাছ কিভাবে আমাদের সাহায্য করে, তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারতাম, কিন্তু এখানে কিন্তু সেটা আমাকে বলেনি। আমাকে বলেছে জামা কাপড় তৈরি করার জন্য গাছ কিভাবে সাহায্য করে, তাহলে জামা কাপড়ের ক্ষেত্রে যে ব্যবহারটা সেটাই আমাকে এখানে বলতে হবে, ঠিক আছে? এবার দেখো এর পরের যদি পার্টে চলে আসি, সেই পার্টটা আমরা পড়বো, ঠিক আছে? গাছেদের কাছ থেকে আর যেসব জিনিস আমরা পেয়ে থাকি, দেখো খাবার আর থাকার জায়গার জন্য আমরা এবং অন্যান্য প্রাণীরা গাছের উপর আমরা নির্ভর করে থাকি। জামা কাপড়, বস্তা, ব্যাগ ইত্যাদি তৈরির জন্য আমরা গাছের উপর নির্ভর করেছি, সেটা কিন্তু আমরা এখনই পড়লাম এবং জানলাম। কিন্তু প্রতিদিন গাছের উপর আমাদের কিন্তু নির্ভর করে থাকতে হয়। দেখো এই যে আমাদের যে বইটা আমরা পড়ছি, গাছ থেকে কিন্তু আমরা পাচ্ছি কাগজ। বই তৈরি হয় কাগজ দিয়ে এবং সেটার উপরে কিন্তু আমরা লেখালেখি করি। বই বা খাতা বাধাই করতে লাগে গাছের যে গদের যে আঠা থাকে, সেটাই কিন্তু আমরা গাছ থেকে পাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু কাজে লাগে। দেখো গদ বা গাম বললাম, এটা কোথা থেকে পাই? এটা হচ্ছে আমাদের, যদি আমরা খুব সহজে বলি, সজনা, আমড়া, শিরীষ, জিওল, বাবলা, এইসব গাছের যে বাকল থাকে, বাকল মানে হচ্ছে ছাল, সেসব ছাল থেকে কিন্তু এই গদটা বেরিয়ে আসে, ঠিক আছে? সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এবার দেখো এরপরে বলছে যে কাঠের জিনিসকে চকচকে করে তোলার জন্য পালিশ করা হয়। তাহলে পালিশ করার জন্য আমরা কি পেয়ে থাকি? রজন পেয়ে থাকি, যেটাকে আমরা রেজিনও বলি, ঠিক আছে? রজন বা রেজিন, এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা সাধারণত যে পাইন গাছ থাকে বা শাল গাছ থাকে, সেক্ষেত্রে গাছের কাণ্ড বা শাখা পোশাখা থেকে আমরা কিন্তু খুব সহজে পেয়ে থাকি। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এখানে খুব সহজভাবে আমরা রজন যাচ্ছি, রজনের ভাগ থাকে, কঠিন হয়, গদ টাইপের রজন হয়, তো এগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। মানে দেখো আমরা বাড়িতে যে ডালে যে হিং খাই, সেই হিংটা কিন্তু এই রজন থেকেই পাওয়া যায়। আমরা যে বাড়িতে পূজা পার্বণের সময় যে ধুনো ব্যবহার করি, সেটাও কিন্তু এই গদ রজন থেকে বা রজন থেকেই আমরা কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে? এবার দেখবে তাছাড়াও দেখবে রজন আমরা ব্যবহার করি কিসে, সেটা যদি খুব সহজভাবে যদি আমরা মাথায় রাখি, যে আমাদের বাড়িতে দেখবে কাঠের যে দরজা জানলা থাকে, সেই কাঠের দরজা জানলা রং করার জন্য,
ঠিক আছে। টারপিন তেল বা গালা সেটা কিন্তু রজন থেকেই আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গাছটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পাইন এবং শাল গাছ। বট গাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বেরিয়ে আসতে দেখি। সেটা কিছুই না, সেটা হচ্ছে গাছের বর্জ্য পদার্থ। দেখো এই জায়গাটা তোমাদের একটু খুব ভালো করে শুনতে হবে। আমাদের যে আমরা প্রাণীরা আছি, আমাদের নির্দিষ্ট কিন্তু রেচন অঙ্গ আছে, যার সাহায্যে আমরা মূত্রত্যাগ বা মলত্যাগ সহজে করতে পারি, কিন্তু উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। তাই উদ্ভিদ কি করে, তাদের এই রেচন অঙ্গগুলোর সাহায্যে তো বের করতে পারে না, তাহলে তারা কোথায় জমা রাখে? তারা বিভিন্নভাবে বিভিন্ন যে উদ্ভিদ থাকে সেসব উদ্ভিদের পাতার মধ্যে জমা রাখে, ফলের মধ্যে জমা রাখে, অথবা বিভিন্ন বট, ফণি মনসা যেসব গাছগুলো থাকে তাদের যে দেহ থাকে সেই দেহর মধ্যে জমা রাখে, তরুক্ষীর নালীতে জমা রাখে। এই সব গাছগুলোতে যখন আঘাত লাগে বা কোনোভাবে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু এই খড়িত বর্জ্য পদার্থগুলো বেরিয়ে আসে। তো দেখো বলছে রবার গাছ থেকে এই রকম যে পদার্থ বেরায় তার থেকে তৈরি হয় রবার। এই রবার দিয়েই আগে তৈরি করা হতো গাড়ির টায়ার। অবশ্য ইদানিং টায়ার তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রবার। প্রাকৃতিক রবার দিয়ে এখনো পেন্সিলের দাগ মোছার ইরেজার ব্যবহার করা হয় বা ইরেজার তৈরি করা হয়। দেখবে আমরা বাড়িতে যখন পেন্সিল দিয়ে কোনো কিছু লিখি, কোনো কিছু লেখাকে বা ভুল লেখাকে মিটাবার জন্য আমরা ইরেজার ব্যবহার করি, তাহলে সেটা পাচ্ছি। তাহলে দেখো প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা কিন্তু গাছের উপর নির্ভর করে বাঁচতে হচ্ছে, গাছ ছাড়া আমরা কিন্তু কোনো মতেই সম্ভব না। তারপরে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা বলছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। কুইনাইন হলো সিনকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। তাহলে দেখো এখানে আমরা ম্যালেরিয়া রোগের ওষুধ পাচ্ছি কি, কুইনাইন। সেটা কোন গাছ থেকে পাচ্ছি? সিনকোনা গাছ থেকে পাচ্ছি। সিনকোনা গাছের কি বর্জ্য পদার্থ। এছাড়াও আমরা বলতে পারি রেসারপিন সর্পগন্ধা গাছের মূলে। আমাদের যে রক্তচাপ বেড়ে যায়, উচ্চ রক্তচাপ, সেটা কমানোর জন্য ব্যবহার করা হয়। আমরা দেখবে ধুতুরা গাছ দেখতে পাই, সেই ধুতুরা গাছের পাতা এবং ফলে ডাটুরিন থাকে, হাঁপানির ওষুধ রূপে সেটা কিন্তু ব্যবহার করা হয়। তারপরে দেখবে বিভিন্ন গাছের ক্ষেত্রে আমরা এগুলো কিন্তু পেয়ে থাকি। তারপরে দেখো আসছি সর্পগন্ধা, তুলসী, বাসক, কালমেঘ, অ্যালোভেরা, নিম, এইসব গাছ থেকেও কিন্তু আমরা বিভিন্ন ওষুধ পেয়ে থাকি। সেগুলোকে আমরা কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু ব্যবহার খুব সহজেই করতে পারি। তো দেখো এরপরে দেখো বলছে অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। তাহলে দেখো আমরা যখন কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করছি, গাছ সেই অক্সিজেনটাকে খাবার তৈরি করার সময় ছাড়ছে। তাহলে উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইডকে খাবার তৈরি করার সময় গ্রহণ করছে বা সেটাকে ব্যবহার করছে, যার ফলে বাতাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু বাড়ছে না। অক্সিজেনটা উদ্ভিদ ছাড়ছে, তাহলে অক্সিজেনের ফলে কিন্তু আমরা কিন্তু সেটাকে খুব সহজে ব্যবহার করতে পারছি। তাহলে পরিবেশে আমরা বলতে পারি অক্সিজেনের কিন্তু যোগান বজায় থাকছে। বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় বলতে পারি 20.60%, অর্থাৎ 21% বলতে পারি প্রায়। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বলতে পারি 0.03%, তার মানে পরিমাণটা অনেক কম। তাহলে দেখো এখানে পরিবেশে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যেত, তাহলে কিন্তু এই গাছপালার যদি সেটাকে যদি না গ্রহণ করতো, তাহলে কিন্তু মানুষের কিন্তু বেঁচে থাকা সহজ হতো না। তাহলে বাতাসে বা পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে কিন্তু গাছ আমাদের খুব সহজভাবে সাহায্য করে চলছে। এরপরে দেখো একটা প্রশ্ন আছে, খাবার বা থাকার জায়গা বা জামা কাপড় তৈরি, এইসব কিন্তু প্রত্যেকটা উপর কিন্তু আমাদের কার উপর নির্ভর করতে হচ্ছে? গাছের উপর নির্ভর করতে হচ্ছে। তো দেখো এখানে কিছু ক্যাপশন দেওয়া আছে তোমাদের, যে কিভাবে নির্ভর করি, কোন গাছ থেকে পাই, উদ্ভিদের কোন অংশ থেকে পাই। তোমাদের ওই তিনটা অংশ দেওয়া আছে কাঠ পালিশ করার জন্য। দেখো কাঠ পালিশ করার জন্য আমরা পাইন গাছ থেকে আমরা কি পাই? পাইন গাছ থেকে আমরা পাই রজন। সেই রজনটাকে আমরা কি কাজে লাগাচ্ছি? সেই রজনটাকে আমরা আমাদের যে কাঠ আছে সেই উদ্ভিদের কাঠ, সেই কাঠকে পালিশ করার জন্য ব্যবহার করছি। কোন অংশ থেকে পাচ্ছি আমরা? সেটাকে আমরা বলতে পারি খুব সহজভাবে যে
পাইন গাছের কাণ্ড, শাখা পোশাখা, সেখান থেকে আমরা পেয়ে থাকি। এছাড়াও বলতে পারি পাতার যে রজননালী থাকে সেই রজননালীতে কিন্তু সঞ্চিত অবস্থায় থাকে। তারপরে দেখো আসি পেন্সিলের দাগ মোছার রবার। রবার গাছ থেকে আমরা পেয়ে আসি। এটা কোথা থেকে? এটা উদ্ভিদের যে কাণ্ড থাকে সেই কাণ্ডেই কিন্তু তার অধস্তক, সেখানে আমরা পেয়ে থাকি। ম্যালেরিয়ার ওষুধ, এটা কিন্তু কুইনাইন, ঠিক আছে। তো সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? সিঙ্কোনা গাছের বাকলে বা ছালে সে কুইনাইনটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে সেটা আমরা বলতে পারি কি কাজে লাগে? ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। তাছাড়া আমরা আরো আছে, যেমন আমরা বলতে পারি, যেমন দেখবে আমরা পেঁপে খাই, ঠিক আছে, রান্নার দ্রব্য হিসেবে ব্যবহার করে। সেটা কি কাজে লাগে? দেখবে বড় বড় যে মাংস রান্না করা হয় সেখানে পেঁপেটা দিয়ে দেওয়া হয়, যার ফলে সেই পেঁপেটা যদি দেওয়া হয় মাংস বা যে কোনো খাবার খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়, সেই জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। যেটা আমরা সোজা কথা যদি বলি, পেঁপে গাছে প্যাপাইন নামে এক ধরনের উৎসেচক থাকে যা আমাদের প্রোটিন পরিপাকে সাহায্য করে, সেখানে আমরা পেয়ে থাকি। তারপরে দেখো বই বাধাই। বই বাধাই বলতে গেলে গদের কথা বলা হচ্ছে, তাহলে আম, বাবলা গাছ, তাছাড়া আমরা বলতে পারি সজনা, শিরীষ, আমরা এইসব গাছের বাকল থেকে কিন্তু আমরা পেয়ে থাকি, ঠিক আছে। নেক্সট আমরা আসতে পারি যে রান্না করা দ্রব্য হিং গাছ। হিং গাছ থেকে আমরা হিং পাই। তাহলে হিং গাছ বলতে গেলে এটা হচ্ছে হিং গাছের আঠা হলো হিং, সে হিং, অথবা আমরা বলতে পারি রজন। কি রজন? সেটা আমরা বলতে পারি যে গদ রজন, সেই গদ রজন থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা অংশ যদি খুব সুন্দর করে যদি পড়ি তাহলে আমরা খুব সহজে কিন্তু কাজে লাগাতে পারবো। এছাড়াও দেখো আরেকটি পয়েন্ট আমি বলবো, যে পয়েন্টটি তোমাদের বইয়ের মধ্যে নেই, সেটা হচ্ছে ট্যানিন কথাটা। ট্যানিনটা কি? উদ্ভিদের তার দেহে কার্বনযুক্ত একটা রেচন পদার্থ পাওয়া যায়। এই রেচন পদার্থর সাহায্যে আমরা যেসব প্রাণীগুলোর চামড়া পেয়ে থাকি সেই চামড়াগুলোকে টান টান করতে ব্যবহার করা হয়। অর্থাৎ কোন কোন গাছের ক্ষেত্রে আমরা বলতে পারি? হর্তকি, বয়রা, তেঁতুল, চা গাছ, সেসব গাছে যে খড়িত পদার্থ বা ট্যানিন থাকে সেই ট্যানিনের সাহায্যেই আমরা কিন্তু সেই কাজগুলো করে থাকি। তাহলে দেখো আজকে আমরা কিন্তু অনেক কিছুই পড়লাম। প্রত্যেকটা অংশ কিন্তু খুব ভালো করে কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা কিন্তু কোনো মতেই সেটাকে কাজে লাগাতে পারবে না, ঠিক আছে। এর পরের দিনের ক্লাসটা একটু বড় হবে, তখন তোমাদের নজর দিতে হবে। আমরা অনেকটাই বড় পড়ব এবং আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আজ এত দূরই থাকলো। ভালো থাকো এবং সুস্থ থাকো।